সিকিউর ইমেজ অ্যান্ড ফাইল আপলোড এই সেকশনে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি জুবায়ের। সো আমরা খুব সহজভাবে কাজগুলো করে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি ১-২ লাইনের কমান্ডে কি ভয়ানক খেলা ঘটে যাচ্ছে। আমরা এখন মোবাইল অ্যাপস থেকে আমাদের অ্যাপস থেকে ইমেজ ভিউ থেকে এই ছবিটাকে আমরা সার্ভারে স্টোর করতেছি। এবার চলেন এই সার্ভারে যে স্টোর করতেছি এটাকে আরেকটু সিম্পলিফাই করি, আরেকটু বোঝার চেষ্টা করি। সো এবার চলেন আমরা এই যে দেখেন আমাদের যে ডিরেক্টরিটা, আপনি আপনার লোকাল হোস্ট অথবা যেখানেই কাজ করেন, ডোমেইন হোস্টিং যাই হোক, এই যে ডিরেক্টরিটা, এই ডিরেক্টরিতে যদি এখন ১০০টা ছবি এসে পড়ে তাহলে কি হবে? আমার পিএইচপি ফাইলটাই তো হারায় যাবে। সো এই ডিরেক্টরিতে যেখানে আমরা পিএইচপি ফাইলগুলো রাখি, সেই সেম ডিরেক্টরিতে যদি ছবিগুলো এসে লোড হয় অথবা একটা করে স্টোর হয় সেই ভয়ে, তাহলে কিন্তু একটা নেশাকর অবস্থা হবে, খারাপ অবস্থা তৈরি হবে। তাই আমরা এখন এমন করতে পারি না যে এখানে একটা ফোল্ডার তৈরি করতে পারি এই জায়গাটায়, যেই ফোল্ডারের নাম দিতে পারি আমরা ইমেজেস অথবা এনিথিং আপনি যেটা দিতে চান। সো ওই ইমেজেস ফোল্ডারের মধ্যে আমরা যদি ছবিগুলোকে সুন্দর করে রাখি তাহলে ব্যাপারটা কিন্তু আরো সুন্দর হয়। কারণ এই ফাইলের মধ্যে যদি এখন একাধিক ছবি আমরা রাখতে হয়, ফর এক্সাম্পল আমার ১০০০ ইউজার আছে, ১০০০ ইউজার তার প্রোফাইল পিকচার আপলোড করবে, সেই প্রোফাইল পিকচারগুলো একটা জায়গায় ছবিগুলো রাখবো। সো এটা যদি আমরা একটা এখানে পিএইচপি ফাইলের সাথে রাখি, একটা খোলায় যাবে। সো চলেন আমরা একটা নতুন ডিরেক্টরি তৈরি করি। আপনি আপনার মতো করে ফাইল ম্যানেজার দিয়ে ডিরেক্টরি তৈরি করেন যেখানে আপনি প্র্যাকটিস করছেন। সো আমি আমার ফাইল জেলা থেকেই খুব সহজে ক্রিয়েট ডিরেক্টরিতে যে একটা ডিরেক্টরি তৈরি করতে পারি। ডিরেক্টরির নাম দিলাম আমরা ইমেজেস। তাহলে আমার কি হলো? ইমেজেস নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হলো। এই যে দেখেন ইমেজেস। এখন আমার উদ্দেশ্য হচ্ছে যে myfile.jpg এটা এইখানে আসলে সেভ না হয়ে এটা ইমেজেসের মধ্যে সেভ হবে। এটা আমরা চাচ্ছি। তো চলেন আমরা আমাদের ফাইল জেলা থেকে myfile.jpg এই ফাইলটাকে একটু ডিলিট করে আসি। একদম ক্লিন অবস্থায় থাকুক। তাহলে আমরা কি চাচ্ছি এখন? আমাদের আগের মতোই এই যে অ্যাপস, এই অ্যাপসে আপলোড বাটনে ক্লিক করলে এই ডিরেক্টরিতে ইমেজটা সেভ হয়ে থাকতেছিল যেটার নাম ছিল মাইফাইল। সো আমরা চাচ্ছি এখন এই মাইফাইল এখানে সেভ না হয়ে ইমেজেস ফোল্ডারের মধ্যে সেভ হোক। চলুন ভেরি সিম্পল আপনাদেরকে এক লাইন, এই যে আমরা যেখানে ফাইল পুট কন্টেন্টস এখানে একটা নাম দিয়েছি না, নাম দিয়েছি কি myfile.jpg, তাই তো? সো এই মাইফাইলের আগে আমরা বলবো ইমেজেস, মানে ওই ফোল্ডারের নাম স্ল্যাশ myfile.jpg। ভেরি সিম্পল, এখানে আগে কোনো স্ল্যাশ দেওয়ার দরকার নেই, জাস্ট এরকম। ওকে, ইমেজেস স্ল্যাশ তারপরে আপনার ফাইল নাম দেন myfile.jpg, আর কিছু করতে হবে না। পিএইচপি খুব ইন্টারেস্টিং তাই না, খুবই পাওয়ারফুল। সো এর মানে ও বুঝে নেবে যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমার রাখতে হবে এই ছবিটা। ওকে, এই হচ্ছে ভেরি বেসিক। সো চলেন আবারও আমরা নতুন করে রান করার দরকার নাই, কারণ অ্যান্ড্রয়েডে তো কোনো চেঞ্জ আসে নাই। সো এবার আমরা আবারও আপলোড করা ট্রাই করি, দেখি কি হয়। ওকে, ইমেজ আপলোড সাকসেসফুল। নাও আমরা দেখি এখানে রিলোড করে প্যারেন্টে কিন্তু এবার মাইফাইল তৈরি হয়নি। তাহলে কোথায় হয়েছে? এই ইমেজেসের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ইমেজেসের মধ্যে মাইফাইল নামে একটা ছবির ফাইল তৈরি হয়েছে। ইয়া, ভেরি সিম্পল। সো নাও এবার আরেকটা অ্যাডভান্সে যাই। চলেন আমরা একদম উপরে আমাদের ফাইল নেমটা প্রথমে তৈরি করি। ফাইল নেম ইকুয়াল টু, ফর এক্সাম্পল আমি এই ফাইল নেমটা দিতে পারি মাইফাইল, তাই তো? myfile.jpg এভাবে আমরা ফাইল নেম দিতে পারি না? উপরে একটা ভেরিয়েবল ধরতে পারি myfile.jpg। এখন আপনি চিন্তা করেন যে একজন ইউজার তার প্রোফাইল পিকচার আপলোড করতেছেন অ্যাপস থেকে, সেটা আপনি একটা ইমেজেস ফোল্ডারের মধ্যে রাখতেছেন। এখন ১০০ জন ইউজার যদি তার প্রোফাইল পিকচার আপলোড করে অথবা কোনো একটা ছবি আপলোড করে, সেটা যদি আপনি একটা জায়গায় রাখতে চান তাহলে এক নাম দিলে হবে, মাইফাইল নাম দিলে হবে? তাহলে একটা মাইফাইল তো অলরেডি আছে, সেটার মধ্যে কি হবে? তাহলে আমি যদি ছবি চেঞ্জ করে দিই তাহলে ওই ছবিটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। মাইফাইল নতুন যেটা আছে ওইটা আবার মাইফাইল হয়ে যাবে। কিন্তু আমরা তো সেটা চাই না। আমরা চাই আলাদা আলাদা প্রতিটা আপলোড বাটনে ক্লিক করলে প্রতিটা ছবি আসলে সার্ভারে অটোমেটিক্যালি সেভ হয়ে যাক একটা নাম দিয়ে। দ্যাটস ওয়াই আমরা নামের জন্য একটা ব্যবস্থা করবো, একটা মেকানিজম করবো যাতে করে ইউনিক একটা নাম তৈরি হয়। কারণ আমি তো আসলে যে কোনো মাইফাইল দিয়ে দিলে তো প্রত্যেকটা মাইফাইল নাম হবে। আমি একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবো যাতে র্যান্ডম একটা নাম্বার সে পড়ে। সো এবার আসেন এই ফাইল নেম ইকুয়াল টু মাইফাইল না দিয়ে এবার আমরা ফাইল নেমটা তৈরি করবো। আমরা ফাইল নেমটা তৈরি করতে পারি খুব সিম্পলি। দেখেন আমরা টাইম নামে পিএইচপিতে একটা ফাংশন আছে যেটাকে আমরা কল করতে পারি। টাইম ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ। এই টাইম কল করার মানে কি? এই টাইম মানে হচ্ছে সে বর্তমান যে টাইম, আপনারা জানেন এর আগেও বিভিন্ন লেকচারে এটা নিয়ে মনে হয় কথা এসেছে। বর্তমান যে সময়টা, এই সময়টাকে খুব ইজিলি চাইলে আমরা মিলি সেকেন্ডে কনভার্ট করতে পারি, তাহলে আমরা একটা সংখ্যা পাই। ওকে, তাহলে এখন যে সময় সেটা যদি মিলি সেকেন্ডে আপনি কনভার্ট করেন, মিলি সেকেন্ডে ১ সেকেন্ডের ১,০০০ ভাগের ১ ভাগ, তাহলে আপনি নিশ্চয়ই একটা সংখ্যা পাবেন, ৬ বা ৭ সংখ্যার একটা সংখ্যা পাবেন। তাহলে ১ সেকেন্ড পরে যদি আপনি আবারও এই টাইম ফাংশনকে কল করেন তাহলে কিন্তু টাইমটা আর ১ থাকবে না, কারণ প্রতি মুহূর্তে এই টাইমটা চেঞ্জ হবে। এবং এই টাইম টু মিলি সেকেন্ড যেটা আমরা অ্যান্ড্রয়েডে বলি, এটা আসলে ইউনিক। ওকে, প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হতে থাকবে। সো আমি টাইমটা প্রথমে নিয়ে নিতে পারি। টাইম কল করার মানে কি? টাইমটা মিলি সেকেন্ডে, ধরেন 1 2 3 4 5 6 এরকম একটা সংখ্যা পাবো। সো সংখ্যাটা আমরা নিলাম। আমরা জানি যে জাভাতে দুইটা স্ট্রিংকে একসাথে করতে হয় প্লাস সাইন দিয়ে, আর পিএইচপিতে ডট সাইন দিয়ে। সো ডট সাইন দিয়ে এবার আমরা যুক্ত করলাম একটা আন্ডারস্কোর, ফর এক্সাম্পল একটা আন্ডারস্কোর দিলাম। ওকে, আন্ডারস্কোর দিলাম কারণ আমরা স্পেস ব্যবহার করবো না। আন্ডারস্কোর দিলাম, আন্ডারস্কোর দিয়ে আবার আমরা ডট দিলাম। আবার ডটের মানে কি বলেন তো? ডটের মানে যুক্ত করা, দুটি স্ট্রিংকে আমরা একসাথে করতেছি। তাহলে টাইম এইটা কি করবে? একটা টাইম টু মিলি সেকেন্ড একটা আমাকে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দিবে। সেই পূর্ণ সংখ্যাটা দেন আন্ডারস্কোর দিয়ে এবার আমরা কি করতে পারি? একটা র্যান্ডম নাম্বার নিতে পারি। কেন বলেন তো? কারণ ধরেন আপনার ১,০০০ ইউজার হইতে পারে না এমন কোইন্সিডেন্স যে একই সময় হিট করছে, তাহলে তো আসলে টাইম টু মিলি সেকেন্ড তো একটা নির্দিষ্ট সংখ্যা দিল। ওকে, সে সংখ্যা দুটো তো এক হয়ে দুইটা ফাইলের নাম এক হয়ে যেতে পারে। এই জন্য এটাকে যাতে একেবারে সেম টু সেম না হয়, পুরোপুরি ইউনিক থাকে, তাই আমরা আরেকটু এনে কাহিনী করবো। সেটা কি? টাইম টু মিলি সেকেন্ডের পরে আন্ডারস্কোর দিয়ে আমরা র্যান্ড ফাংশনকে কল করবো। পিএইচপি র্যান্ড ফাংশন কাজ কি? এটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। এটার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটা প্যারামিটার থাকে, দুইটা প্যারামিটার। ফর এক্সাম্পল আমি যদি বলি ১,০০০ থেকে আমি যদি বলি অথবা ১ থেকে ১,০০০ অথবা হোয়াটএভার, আমি ১,০০০ থেকে যদি বলি ১,০০০ থেকে ১০০,০০০, ১০০ ১ ২ ৩ ১০০,০০০। তার মানে কি করবে? এই র্যান্ড ফাংশনটা কি করবে? ১,০০০ থেকে ১০,০০০ এর মধ্যে যে কোনো একটা র্যান্ডম নাম্বার পিক করবে।
এটা প্রোগ্রাম নিজেও জানে না যে কত নাম্বার পিক করবে। এটা হতে পারে 1001, এটা হতে পারে 10,000, এটা হতে পারে 1,00,000, রাইট? সো এই রেঞ্জের মধ্যে একটা র্যান্ডম নাম্বার সে পিক করবে। পিক করলো, তাহলে কি হলো? পরবর্তীতে আমরা ডট সাইন দিয়ে পুনরায় ওই যে ফাইলের এক্সটেনশন দেওয়া লাগবে না, ডট জেপিজি অথবা ডট জেপিজি, আমার যে ফাইল এক্সটেনশন, অথবা ডট জেপিইজি অথবা ডট পিএনজি, মনে থাকবে? তার মানে আলটিমেটলি আমরা যেভাবে একটা স্ট্রিং লিখি মাই ফাইল ডট জেপিজি, এটা অনেকটা সেরকমই। এই টাইমটা কল করার মানে হলো একটা সংখ্যা পেলাম, ডট সাইনের মানে কি পিএইচপিতে দুইটা স্ট্রিংকে জোড়া লাগানো, একসাথে করা। তাহলে একসাথে হয়ে গেল, একটা আন্ডারস্কোর ব্যবহার করলাম, তারপরে র্যান্ড ফাংশনকে কল করলাম, সে কি করলো? 1000 থেকে 10,000 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার দিবে, এটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে। এবং লাস্টে আবার ডট সাইনকে যুক্ত করলাম ডট জেপিজি। চলেন আমরা এই পুরো ব্যাপারটাকে একটু নিচের এই কোডটাকে একটু ধরেন ইয়া করে রাখি, একটু কমেন্ট করে রাখি। ওকে, কমেন্ট করে এই ফাইল নামটাকে একটু একো করি, ফাইল নেম, কারণ এটা বোঝা খুব জরুরি। ফাইল নেমটা আমরা একটু একো করে দেখি। এবার পিএইচপি ফাইলটাকে আমরা একটু চালাই, দেখি কি হয়। ফাইল ডট পিএইচপিকে আমরা সেভ হয়ে গেছে, ফাইল ডট পিএইচপিকে আমরা একটু রান করি। এরর হচ্ছে, কোনো একটা ভুল করেছে নিশ্চয়ই। সো একো ফাইল নেম ইকুয়াল টু টাইম, দেন আমরা ডট সাইন দিলাম, আন্ডারস্কোর দিলাম, ডট র্যান্ডম 1000 ডট জেপিজি। এই যে দেখেন এখানে আমরা ভুল করেছি। ফাইল নেমটা যখন শেষ হয়েছে আমার পুরো ডিক্লারেশন, তখন অবশ্যই একটা সেমিকোলন দিতে হবে। যে সেমিকোলনটা না দেবার কারণে আমরা দেখলাম যে একটু এরর দেখা দিল। আমরা পুনরায় পিএইচপি ফাইলটাকে রান করলাম, এবং আমরা পিএইচপি ফাইলকে রান করলে এবার দেখতে পারবো, দেখেন একটা নেম তৈরি হচ্ছে, ফাইল নেম তৈরি হচ্ছে, ইউনিক। দেখেন এই সংখ্যাটা হচ্ছে কি বর্তমান সময়, সেটা মিলি সেকেন্ডে যে উত্তরটা পাওয়া যায়, যে জিনিসটা, যে সংখ্যাটা পাওয়া যায়, টাইম ফাংশন পিএইচপি কল করলে জাভাতে টাইম টু মিলি সেকেন্ড যে আউটপুট দেয়, পিএইচপিতে টাইমকে কল করলে সেই সেম আউটপুট দেয়। পরবর্তী আন্ডারস্কোরের পরে কি, এটা একটা র্যান্ডম নাম্বার জেনারেট করে দেয়। এই র্যান্ডম নাম্বারটা প্রতি মুহূর্তে চেঞ্জ হবে, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে কি 100 জন বা 1000 জন ইউজার যদি একই সার্টিন টাইমে, হবে না, মিলবে না এরকম কথা, বাট মিলে যেতে হতে পারে। তাই একটা র্যান্ডম নাম্বার নিয়ে নিলাম যাতে ছবির নামটা ইউনিক হয়, ফাইল নেমটা ইউনিক হয়। সো আমরা যদি আবার লোড করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটাও চেঞ্জ হচ্ছে, এই সংখ্যাটাও চেঞ্জ হচ্ছে। আবার দেখেন, আবার রিলোড করি, আবার চেঞ্জ হচ্ছে, কারণ প্রতি মুহূর্তে কিন্তু টাইম টু মিলি সেকেন্ড ভিন্ন একটা সংখ্যা দিবে, এবং এই র্যান্ডম নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে। দ্যাটস ওয়াই নতুন একটা ফাইল নেম তৈরি হবে। সো এরকম একটা ফাইল নেম যদি তৈরি করা যায়, দারুণ হয়, তাই তো? সো তার মানে কি, এখন আমরা যতগুলা ক্লিক করব, প্রতিটা ক্লিকে একটা করে ছবি যাতে নতুন নতুন নামে তৈরি হতে পারে, সেটাই আমাদের উদ্দেশ্য। অলরাইট, সো তাই যদি হয় তাহলে খেলা তো অনেক দূর ঘুরে গেল। তো ফাইল নেম আমরা পেয়ে গেলাম। এবার চলেন আমরা একটা ভেরিয়েবল ধরি, ফর এক্সাম্পল এটার নাম দিই ফাইল পাথ। ওকে, ফাইল পাথ ইকুয়াল টু, আমরা এই যে ফাইল নেমটা ধরেছি তার আগে কি করব, ইমেজেস। ওকে, ইমেজেস স্ল্যাশ, কারণ কি আমার ফোল্ডারের নাম কি, আমি কোন ফোল্ডারে রাখবো এই জিনিসটাকে, এই ছবিগুলোকে আমি কোন ফোল্ডারে রাখবো, সেই ফোল্ডারের ডিরেক্টরি কোনটা, ইমেজেস। ওকে, সো আমরা এখানে বলবো ইমেজেস স্ল্যাশ দিয়ে, এবার ডট সাইন দেওয়ার মানে কি, দুইটা স্ট্রিংকে যুক্ত করা, দেন আমরা এই ফাইল নেমটাকে কল করবো ফাইল নেম। তাহলে এই দুজনে মিলে যে আউটপুটটা দাঁড়ায় সেটাই হবে ফাইল পাথ। যদি আমরা এখানে একটু একো করি তাহলে দেখতে পারবো আউটপুটটা কি দাঁড়ায়, ফাইল পাথ। অলরাইট, সো আমরা এখানে একটু সেভ করে পুনরায় আবার একটু রান করি, দেখি কি হয়। সো আমরা ফাইলকে আবার একো করতেছি, দেখেন এবার প্রতিটা ফাইলের নেম এরকম হবে, ফাইল নেম মানে ফাইল পথটা ফাইনালি এরকম হবে। ওকে, ইমেজেস স্ল্যাশ ইউনিক একটা নেম ডট জেপিজি, পুনরায় আবার রিলোড করেন, নতুন নাম, দেখেন নতুন, আবার রিলোড করেন, আবার নতুন। ওকে, প্রতিবার ইমেজেস স্ল্যাশ নতুন একটা নাম ডট জেপিজি, এভাবে একটা ইউনিক নেম জেনারেট করলাম আমরা, যাতে করে আমাদের সিস্টেমের সাথে কাজ করতে সুবিধা হয়। আপনাদেরকে আলাদা ধরে এটা ফাইল পার্টটা তৈরি করাইছি এই কারণে যে আপনি সার্ভারে কোন তথ্যটা, ফর এক্সাম্পল আপনার মাইসিকিউএল একটা ডেটাবেস আছে, ডেটাবেসে আপনি আসলে কোন তথ্যটা স্টোর করবেন, ডেটাবেসে আপনি এই তথ্যটা স্টোর করবেন। যখন ছবিটা সেভ হয়ে গেল স্টোরেজে, তখন এই তথ্যটা যদি ওই কলামের মধ্যে আপনি সেভ করে রাখেন, তাহলে তো ঘটনা হয়ে গেল। তাহলে আপনি এই ঠিকানা স্ল্যাশ ইমেজেস স্ল্যাশ এই ডট জেপিজি, এখানে গেলেই তো ওই ছবিটা পাওয়া যাবে। সো ওই ইউআরএলটা নিয়ে এবার আপনি যা খুশি তাই করেন, প্রোফাইল পিকচার দেন, ইমেজ ভিউর মধ্যে পিকাসো দিয়ে লোড করেন, হোয়াটএভার। বুঝে গেছে উদ্দেশ্যটা? সো এই জন্য আমি এদেরকে আলাদা করলাম। এনিওয়ে, সো এবার আসেন ফাইল ডট পুট কন্টেন্টসের মধ্যে, এবার আমরা ইমেজেস স্ল্যাশ মাই ফাইল ডট জেপিজি না দিয়ে এবার আমরা দিতে পারি এই যে ফাইল পাথটা, ফাইনালি যেটা পেলাম ফাইল পাথ। তাহলে ফাইল পাথ কি করবে, ইমেজেসের মধ্যে আলটিমেটলি প্রতিটা ফাইল নাম ইউনিক করে সে আসলে রেখে দিবে একটা ছবি। চলেন আমরা একটু এটাকে লোড করি এবং আমরা পুনরায় এটাকে দেখি যে কি করে। এবার তো ফাইল ডট পিএইচপি কোনো কাজ করবে না, আমাদের এবার এখান থেকে দেখতে হবে। এবার যদি আমরা এটাকে লোড করি, আমরা দেখবো কি ঘটনা ঘটে, ইমেজ আপলোড সাকসেসফুল। নাও আমরা আমাদের বেইজে চলে যাই, এই যে আমাদের ডিরেক্টরি ইমেজেসের মধ্যে চলে যাই, আমরা দেখতে পাচ্ছি, দেখেন নতুন একটা ফাইল তৈরি হয়েছে, এই যে 34311 লাস্টে 17996। নতুন একটা ফাইল কিন্তু তৈরি হয়ে গেছে। এই ফাইলটাকে আমরা যদি যাই, আমরা দেখতে পারবো এই ছবিটা। সো এবার যতবার এটাকে কল করবেন ততবার তাই হবে। চলেন আমরা একটু দেখি চেঞ্জেসটা হয় কিনা, আমরা একটা ছবিটা পাল্টাই দেখি না একটু। সো আমার ছবি আর কোথায় আছে, এই যে আইফোন 12 এর একটা ছবি পেয়েছি। সো আইফোন 12 এর এই ছবিটাকে চলেন আমরা ড্রয়াবলের মধ্যে রাখতেছি, ইমেজ ভিউর মধ্যে আমরা জুবাকে না রেখে আমরা এই আইফোন 12 এটাকে রেখে দিলাম। তার মানে এই ছবিটা এখন থাকবে। পুনরায় আমরা রান করি, আমরা দেখবো এবার কি ঘটনা ঘটে। আমরা এমনভাবে কোডটা লিখেছি যে এই ইমেজ ভিউর মধ্যে থাকা ছবিটা আসলে সার্ভারে যায় সেভ হবে। সো আপলোড ইমেজ, আমরা দেখতে পাচ্ছি ছবিটা স্ট্রিং এ কনভার্ট হয়েছে, ইমেজ আপলোড সাকসেসফুল। নাও আমরা আমাদের ইমেজেস ডিরেক্টরিতে একটু রিলোড দিই, দেখতে পাচ্ছি নতুন একটা ছবি তৈরি হয়ে গেছে, লাস্টে 65। ওকে, এই যে দ্বিতীয়টা। সো এই ছবিটা যদি আমরা যাই, ইন্টারেস্টিং। সো এইভাবে খেলা কিন্তু জমে উঠবে রাইট নাও। এখন যখন ছবিটা আপনি ফাইনালি দেখেন রাখলেন, তখন আমরা কি বলতেছি, ইমেজ আপলোড সাকসেসফুল। কিন্তু কেন ইমেজ আপলোড সাকসেসফুল বলবো? সাথে সাথে আমরা আরো অনেক কাজ করাইতে পারি। ছবিটা রেখে দিলাম, এটা কার ছবি, কোন ইমেইলের ছবি বা কোন মালিকের ছবি, তাই না, কোন টেবিলের ছবি, সেই রোতে সেই টেবিলে মাইসিকিউএল ডাটাবেস ফরম্যাটে কিন্তু আমরা ইজিলি এই যে ইমেজ ফাইল পার্টটা, এই ফাইল পার্টটা রেখে দিতে পারি।
ভেরি সিম্পল। তাহলে আমরা যেকোনো ঘটনা ঘটাতে পারবো। অলরাইট। সো এটা ইন্টারেস্টিং। আপনারা ভালোমতো প্র্যাকটিস করেন। দেখেন যে ইউনিক ফাইল নেম তৈরি করে আপনি একটু আলাদা, আলাদা ছবি চেঞ্জ করে এখানে ছবি চেঞ্জ করে একটু প্র্যাকটিস করে দেখেন। লোকাল হোস্টে হোক, আপনার হোস্টিং এ হোক, যেখানেই হোক আপনি আলাদা, আলাদা ছবি দিয়ে ইউনিক নেম জেনারেট হয় কিনা আমাকে দেখান। ওকে? এতটুকু পর্যন্ত কাজ শেষ করেন। হোমওয়ার্ক অবশ্যই প্রত্যেকটা যতটুকু কাজ করছেন ততটুকুই আমাকে দেখাবেন এবং আপনার অনুভূতির কথা জানাবেন। ঠিকমতো বুঝতে পারছেন কিনা সেটাও জানাবেন। ওকে? সো এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করেন। পরবর্তী লেকচারে খেলাটা আবার ঘুরাই দেবো। আরেকদিকে নিয়ে যাবো। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।